হ্যালো বন্ধুরা, চলে এসেছি আর একটা রিভিউ ভিডিও নিয়ে। আজকে আমরা রিভিউ করব সৃজিত মুখার্জি পরিচালিত বাংলা ছবি সত্যি বলে সত্যি কিছু নেই। যবে থেকে আমি প্রথম জানতে পেরেছিলাম সৃজিত মুখার্জি এই ছবিটি তৈরি করতে চলেছেন, যেটি একটি হিন্দি ছবির অ্যাডাপ্টেশন, এক রুকা হুয়া ফ্যাসলা। অ্যাকচুয়ালি এই হিন্দি ছবিটা এটাও একটা হলিউড ছবির অ্যাডাপ্টেশন, অত্যন্ত জনপ্রিয় একটা ছবি 12 অ্যাংরি ম্যান, যেটা অ্যাকচুয়ালি রিলিজ করেছিল 1957-এ। এটা একটা কাল্ট ক্লাসিক হলিউড মুভি এবং ছবিটি এতটাই জনপ্রিয় যে একাধিকবার বিভিন্ন ল্যাঙ্গুয়েজে এই ছবিটার অ্যাডাপ্টেশন বা রিমেক হয়েছে। 1986 সালে পরিচালক বাসু চ্যাটার্জি হিন্দিতে এই ছবিটির রিমেক করেন এবং সেটা ছিল আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট অ্যাডাপ্টেশন। পরিচালক বাসু চ্যাটার্জি এক রুকা হুয়া ফ্যাসলা সিনেমাটা ভারতীয় কনটেক্সটে এবং ইমোশন যোগ করে এত সুন্দরভাবে তৈরি করেছিলেন যে সেটা দেখার মতন ছিল এবং তাতে যারা অভিনয় করেছিলেন তাদের কাজ দুর্দান্ত ছিল। অ্যাকচুয়ালি আমি নিজেও 12 অ্যাংরি ম্যান ছবিটা দেখার আগে হিন্দি সিনেমাটাই আগে দেখেছিলাম এবং হিন্দি সিনেমাটা আমার দারুণ লেগেছিল। বিচার ব্যবস্থা এবং কোর্টরুম ড্রামার সিনেমা আমার বরাবরই বেশ পছন্দের এবং সৃজিত মুখার্জি যখন এই সিনেমাটার গল্প নিয়ে ছবি বানাতে চলেছে এটা শুনে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ এটা অস্বীকার করার উপায় নেই, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সৃজিত মুখার্জি ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ডাইরেক্টরদের মধ্যে একজন। সত্যি বলে সত্যি কিছু নেই এই গল্পটার সম্বন্ধে বলার আগে এক রুকা হুয়া ফ্যাসলার গল্পটার সম্বন্ধে একটু বলতে চাই। এই ছবিটি একটি জুরির গল্প বলে, যেখানে 12 জন ব্যক্তি একসাথে বসে একটি কিশোরের ভবিষ্যতের সিদ্ধান্ত নেয়। এই কিশোরের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে তার বাবাকে এবং এই 12 জন জুরির কাজ হলো সেই কিশোরটি দোষী না নির্দোষ সেটাই আলোচনার মাধ্যমে নির্ধারণ করা। যদি তারা সবাই একমত হয়ে ছেলেটিকে দোষী সাব্যস্ত করে তাহলে তার শাস্তি হবে, কিন্তু যদি তারা সবাই একমত হয়ে সিদ্ধান্তে পৌঁছাতে না পারে তাহলে হয়তো ছেলেটি নির্দোষ প্রমাণিত হতে পারে। তবে এই সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটা খুব সহজ ছিল না। জুরির সদস্যদের মধ্যে প্রথমেই মত পার্থক্য দেখা দেয়। কেউ মনে করে ছেলেটি দোষী, আবার কারো কারো মতে ছেলেটি নির্দোষ। তাদের মধ্যেই মতবিরোধ ক্রমশ বাড়তে থাকে এবং এক একজনের যুক্তিবুদ্ধি, নীতি এবং মূল্যবোধের প্রশ্ন উঠতে থাকে। এই বিতর্ক এবং সংঘাত এই 12 জন জুরিকে বাধ্য করে তাদের নৈতিকতা, যুক্তি এবং মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে আবারও ভাবতে, এবং শেষমেশ এই আলোচনা শুধু ছেলেটির বিচারই নয় বরং প্রতিটি জুরিরই ব্যক্তিগত মূল্যবোধ এবং মানসিক দায়বদ্ধতার গভীরে পৌঁছে যায়। কিভাবে তাদের অতীত জীবনের ঘটনা বর্তমান সময়ের সিদ্ধান্তের উপর প্রভাব ফেলে সেটাই দেখানো হয়েছে এই ছবিতে। এই গল্পটাকেই নতুনভাবে পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছে সৃজিত মুখার্জি। প্রথমে আমি বলি, যারা অরিজিনাল মুভিটি দেখেননি এক রুকা হুয়া ফ্যাসলা বা 12 অ্যাংরি ম্যান, তাদের জন্য যদি আমি রিভিউ সম্পর্কে বলতে চাই, সৃজিত মুখার্জির ক্রিয়েটিভিটিকে সাধুবাদ না জানিয়ে পারছি না। তার ভিশন সত্যি প্রশংসনীয়। যেভাবে এই গল্পটিকে তিনি বর্তমান সামাজিক প্রেক্ষাপটে প্লেস করেছে সেটা অসাধারণ। আমার একটাই চিন্তা ছিল কিভাবে তিনি আজকের সময়ে দাঁড়িয়ে এই গল্পটাকে প্লেস করবেন, কারণ আমাদের দেশ থেকে 1973 সালে জুরির ব্যবস্থা উঠে গেছে। যেমনটা আমি আগেও বললাম, এক রুকা হুয়া ফ্যাসলা আমার কাছে একটা পারফেক্ট অ্যাডাপ্টেশন লেগেছিল, কিন্তু একটা খটকা আমার লেগেছিল এই সিনেমাটিতে, সেটা হচ্ছে এই ছবিটি রিলিজ করে 1986-এ, কিন্তু 1973-তে ভারত থেকে জুরি ব্যবস্থা উঠে গেছে। সেই ব্যাপারটাকে কিছুতেই জাস্টিফাই করা হয় না এই গল্পের মধ্যে। কেন ওই সময়ে দাঁড়িয়েও এই ব্যাপারটাকে দেখানো হলো, এই গল্পে এই ব্যাপারটা কিভাবে এলো, এবং কোথাও নির্দিষ্ট করে দেখানো হয় না যে ওই গল্পটা কোনো আগে ঘটে যাওয়া কোনো গল্পকে আধার করে তৈরি। তো সেইটা নিয়েই আমি একটু ডাউটফুল ছিলাম যে সৃজিত মুখার্জি কিভাবে আজকের সময়কাল হিসেবে এই গল্পটাকে তুলে ধরবে, কিন্তু খুব সুন্দরভাবে পরিচালক এই গল্পটাকে আজকের সময় অনুযায়ী প্লেস করতে পেরেছে এবং সেই চিন্তাধারা অসাধারণ। ছবির গল্পটাকে হুবহু কপি না করে সৃজিত মুখার্জি নিজের ক্রিয়েটিভিটি এবং নিজের চিন্তাধারা নিয়ে একটা ডিফারেন্ট করার চেষ্টা করেছে, সেটা সত্যি প্রশংসনীয়। ছবির কাস্টিং ফাটাফাটি। ছবিতে কৌশিক গাঙ্গুলির অ্যাক্টিং অসাধারণ। ছবিতে যারা অভিনয় করেছেন তারা হলেন কৌশিক গাঙ্গুলি, পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশিক সেন, অনন্যা চ্যাটার্জি, ঋত্বিক চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, রাহুল ব্যানার্জি, অনন্যা চ্যাটার্জি, সৌরাসিনী মৈত্র, অনির্বাণ চ্যাটার্জি, কাঞ্চন মল্লিক, ফাল্গুনী চ্যাটার্জি এবং সুহত্র মুখোপাধ্যায়। ছবির অভিনেতারা প্রত্যেকেই নিজের নিজের চরিত্রের সাথে জাস্টিস করেছে। বিশেষ করে উল্লেখ করতে হয় কৌশিক গাঙ্গুলির কথা। তার চরিত্রই যথেষ্ট গুরুত্বপূর্ণ এই ছবিতে এবং তিনি খুব সুন্দর করে তার চরিত্রটিকে মেলে ধরতে পেরেছেন।
আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়। পরমব্রতর অভিনয় সম্বন্ধে কিছু বলার নেই। আমি বিশেষ করে পার্সোনালি পরমব্রতর অ্যাক্টিংয়ের ভীষণ ফ্যান এবং আমার পরমব্রতর অ্যাক্টিং ঠিকঠাক লেগেছে। ছবিটাকে যা করতে বলা হয়েছে সেটা তিনি যথেষ্ট অনেস্টির সাথে করেছেন এবং অন্যান্য অ্যাক্টররাও তাদের নিজের নিজের চরিত্রে যথেষ্ট ভালো কাজ করেছেন। বারবার করে আমি বলতে চাই, পরিচালকের ভিজুয়ালাইজেশন অসাধারণ। অরিজিনাল সিনেমাটি একটি ঘরের মধ্যেই শ্যুট করা হয়েছিল, শুধু কথোপকথনের মাধ্যমেই গল্পটা এগিয়ে চলে। কিন্তু এইখানে সৃজিত মুখার্জি নিজের ক্রিয়েটিভিটি দিয়ে বিভিন্ন জায়গায় চরিত্রগুলির কনভারসেশনগুলোকে দেখিয়েছে। এই ছবিটি আর 5টা গড়পড়তা বিনোদন ছবির মতো নয়, এটি সৃজিত মুখার্জির ছবি এবং সব দর্শক এটাকে হয়তো সেরকমভাবে নেবে না, কিন্তু পরিচালক হিসেবে সৃজিত মুখার্জি এই সিনেমাটার সাথে যেটা করতে চাইছেন সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। এবার আসি আমি পার্সোনালি কী ফিল করি ছবিটার সম্বন্ধে। যেহেতু আমি এক রুকা হুয়া ফ্যাসলা এবং 12 অ্যাংরি ম্যান দুটো ছবি দেখেছি, তাই আমার মতামত এই ছবিটা নিয়ে একটু ডিফারেন্ট। যেমনটা আমি আগেও বললাম, সৃজিত মুখার্জি একটু ডিফারেন্ট করতে চেয়েছেন এবং কোথাও না কোথাও তার ক্রিয়েটিভ সত্তাটা প্রাণপণ চেষ্টা করেছে সিনেমাটা একটু ডিফারেন্ট করে প্রেজেন্ট করতে। কিন্তু অরিজিনাল সিনেমাটা সবচেয়ে বড় স্ট্রেংথ যেটা ছিল সেটা হচ্ছে চরিত্রগুলির মধ্যে কথোপকথন। ঠিক সেই জায়গাটাই সৃজিত মুখার্জির ছবিতে একটু খামতে থেকে যায়। ছবির ডায়লগ আমার খুব একটা ভালো লাগেনি। এই ছবিতে ক্যারেক্টারগুলির ব্যক্তিগত জীবন, তাদের প্রেজুডিস, তাদের ব্যাকগ্রাউন্ডকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, কিন্তু সেইটা তুলে ধরতে গিয়ে ছবির যে মেন কনসেপ্ট সেইটাকে ততটা প্রাধান্য দেওয়া হয়নি। ছবিতে সৃজিত মুখার্জি একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছেন। অরিজিনাল ছবিতে কিশোর ছেলেটি তার বাবাকে খুনের জন্য অভিযুক্ত হন, এখানে ছোট ভাই বড় দাদাকে খুনের জন্য অভিযুক্ত। অরিজিনাল ছবিতে যখন থেকে জুরিরা তাদের কনভারসেশন শুরু করে এবং সেখান থেকে শেষ পর্যন্ত তাদের সংলাপগুলো এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে তার মধ্যে থেকেই আমরা পুরো কেসটার কাহিনীটা খুব সুন্দরভাবে বুঝতে পারি। কিন্তু এই ক্ষেত্রে সৃজিত মুখার্জির ছবিতে তাদের কথোপকথনের মাধ্যমে ব্যাপারটা একটু অগোছালো মনে হয় এবং অনেকবার রিপিটেটিভ ডায়লগ আমরা শুনতে পাই। অরিজিনাল ছবিতে ক্যারেক্টারদের কিছু কিছু স্পেশাল ম্যানারিজম দেওয়া হয়েছিল, যেটা তারা খুব সুন্দরভাবে সার্থক হয়েছিল। এই ছবিতেও সেটা দেখানো হয়েছে, যেমন কৌশিক সেনকে দেখা যায় বারবার চোখে একটা আই ড্রপ দিতে, কিন্তু এখানে ছোট জিনিস পরিচালক মিস করে গেছেন। যখনই আমরা কোনো আই ড্রপ দিই তারপর কিছুক্ষণ চোখটা বন্ধ রাখি, কিন্তু এইখানে আমরা সেই জিনিসটা করে দেখি না। আই ড্রপ দেওয়ার পরই কৌশিক সেনের চরিত্রটি নর্মাল চোখ খুলে কথা বলতে থাকে। এটা খুব ছোট ছোট ডিটেলস যেটা আমি সৃজিত মুখার্জির মতো পরিচালকের থেকে এক্সপেক্ট করি যে তিনি নজর রাখবেন এই ব্যাপারটার মধ্যে। অরিজিনাল ছবিতে দেখানো হয়েছিল যে 12 জন জুরির মধ্যে 11 জন প্রথমে কিশোরটিকে দোষী ভেবেছিল এবং একজনই ছিল যে মনে করতো যে আরও আলোচনার প্রয়োজন আছে, তো সে পুরোপুরি কনভিন্স ছিল না যে সেই ছেলেটি দোষী। সৃজিত মুখার্জির ছবিতে সেটাই দেখানো হয়েছে যে 11 জন একদিকে থাকলেও একজন মনে করতো না সে পুরোপুরি দোষী। কিন্তু অরিজিনাল ছবিতে যে যারা মনে করতো দোষী তারা কিভাবে ধীরে ধীরে আলোচনার মাধ্যমে নিজের মত পরিবর্তন করলো, সেই ট্রানজিশনটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। কিন্তু সৃজিত মুখার্জির ছবিতে এই জিনিসটা যেন হঠাৎ করে হয়ে যায়, ক্যারেক্টারগুলো যেন হঠাৎ করে নিজের মত বদলে ফেলে এবং সেই ব্যাপারটা খুব সুন্দরভাবে গুছিয়ে দেখানো হয়নি। তাদের সেই স্ট্রাগেলটা, ইনার স্ট্রাগেলটা চেষ্টা তো করেছেন সৃজিত মুখার্জি, কিন্তু সেইভাবে ফুটে ওঠেনি পর্দায়। আরও কয়েকটা অ্যাঙ্গেল যেটা সৃজিত মুখার্জি করার চেষ্টা করেছে, আমার মনে হয় সিনেমাটা একটু ডিফারেন্ট ওয়েতে করা যেতে পারতো। অনেকটা আলাদা করতে গিয়ে এর যে গল্পের যে প্রাণটা সেটাই যেন একটু হারিয়ে গেছে। ছবিতে একজনের অভিনয় আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে ঋত্বিক চক্রবর্তী। পরিচালক তার থেকে ঠিক যা যা চেয়েছিলেন ঋত্বিক চক্রবর্তী সেটাই ডেলিভার করে, কিন্তু আমার মনে হয় ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টারটা একটু লাউড করে ফেলেছেন ডিরেক্টর। এখানে ব্যাপারটা অতটা এক্সাজারেটেড না করলেও হতো। সবশেষে আপনারা যারা যারা এক রুকা হুয়া ফ্যাসলা বা 12 অ্যাংরি ম্যান ছবিটি দেখেননি, তারা যদি সরাসরি সৃজিত মুখার্জির এই ছবিটি দেখতে যান তারা এই ছবিটা ভালো লাগবে। কিন্তু যারা ওই সিনেমা দুটোর মধ্যে যে কোনো একটা দেখেছেন তারা অবশ্যই আমার রিভিউর সাথে সহমত হবেন যে আমি এক্স্যাক্টলি কী বলতে চাইছি এবং কি আশা করেছিলাম এবং কি পাইনি। এমন একটি ক্লাসিক সিনেমার অ্যাডাপ্টেশন এবং তার মাধ্যমে নিজের একটা আইডেন্টিটি তৈরি করা, এটা খুব একটা সহজ কাজ নয়, কিন্তু সৃজিত মুখার্জির প্রচেষ্টাকে আমি সাধুবাদ দিতে চাই। এই ছবিতে তার ভিশন দৃশ্যমান, তিনি যে একটা ডিফারেন্ট কিছু করতে চাইছেন সেটা বোঝা যায় এবং অনেক ক্ষেত্রে তিনি সফলও হয়েছেন। কিন্তু আবারও বললাম, কোথাও কোথাও একটু ডিফারেন্ট করতে গিয়ে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। সব মিলিয়ে আপনারা যদি সৃজিত মুখার্জির ছবির ভক্ত হন তারা অবশ্যই সিনেমাটি দেখতে পারেন,
ভালো লাগবে। আর আমি বলবো এই সিনেমাটি দেখার পর আপনারা অবশ্যই এক রুকা হুয়া ফ্যাসলা বা 12 অ্যাংরি ম্যান ছবিটি অবশ্যই দেখবেন। দুটোই ইউটিউবে আপনারা ফ্রিতে দেখতে পারবেন। রিভিউটি কেমন লাগলো জানাবেন। রিভিউটি ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। সত্যি বলে সত্যি কিছু নেই সাথে সাথে আরও একটি বাংলা ছবি রিলিজ করেছে বিনোদিনী, সেই ছবিটার রিভিউ আপনারা চ্যানেলে পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। ভালো থাকবেন।